ঈদ মোবারক। ঈদের এই বিশেষ জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, আপনারা জানেন আমরা এবারের এই বিশেষ আয়োজনকে সাজিয়েছি পরম্পরায় যারা রাজনীতিবিদ হয়েছেন সেরকম বিশেষ রাজনীতিবিদদের নিয়ে। আজ আমাদের এই আয়োজনে তেমনই একজন অতিথি আছেন আমাদের সাথে আছেন ব্যারিস্টার নাজিবুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনার মাধ্যমে সকল দর্শকদেরকে ঈদ মোবারক জানাতে চাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু রাজনীতিটা দিয়ে শুরু করি, কারণ আপনি এই প্রথমবার নির্বাচন করে প্রথমবারই নির্বাচিত হয়েছেন পাবনা 1 আসনে। আপনি এখন সংসদ সদস্য। প্রথমবার নির্বাচন করতে কেমন লাগলো? নির্বাচিত হওয়ার পর কেমন লাগছে? নির্বাচন তো আসলে যেটা আমরা তো জনগণের জন্য নির্বাচন করি। আমার রাজনীতিতে আসার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনি যেমন বলেছেন পরম্পরা। সেরকমই আমার শহীদ পিতামহ মতিউর রহমান নিজামী, ওনার স্বপ্ন পূরণ এবং ওনাকে যে এভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে রাজনীতিতে আসা এবং জনগণ যে আমার উপরে আস্থা রেখেছে, আমার শহীদ পিতার উপরে হওয়া যে অন্যায় অত্যাচার এগুলোর বিপক্ষে যে তারা ভোট দিয়েছে, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি এবং জনগণকে ধন্যবাদ জানাই। জি, যেটি বলছিলেন যে আপনার বাবার কথা বলছিলেন, একটু তার গল্পটা দিয়ে শুরু করতে চাই। যে আপনারা আসলে ছোটবেলায় আপনারা কোথায় বড় হয়েছেন, আপনারা কয় ভাই বোন, বাবার সাথে আসলে আপনাদের বেড়ে ওঠাটা কেমন ছিল? আমার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়, যদিও আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা। সেখানে আমার দাদা দাদি থাকতেন। আর যেহেতু আব্বু পলিটিক্যাল কারণে ঢাকাতে থাকতেন, আমার জন্ম পুরান ঢাকায়। সেখান থেকেই আচ্ছা, আমার পুরান ঢাকায় জন্ম? জি। এটা মনে হয় অনেকেই জানেন না এখনো। স্পেসিফিক্যালি বলতে গেলে ঢাকা মেডিকেলে আমার জন্ম হয়েছে। আমরা যমজ ভাই ছিলাম, তো একা আসিনি। আমি আর একজন সঙ্গী করে নিয়ে এসেছি। তা আমরা 4 ভাই 2 বোন। 4 ভাইয়ের মধ্যে 3 ভাই পিঠাপিঠি। আমার বড় ভাই আমার চাইতে 2 বছরের বড়। আমরা 2 জন যমজ। আমার বড় বোন আমার চাইতে 3 বছরের বড়। আর আমার ছোট একটা বোন আছে, সে আমার চাইতে 1 বছরের ছোট। বাহ। তো 5 জনের একসাথে বেড়ে ওঠা। ছোটবেলায় আমাদের খুব সচ্ছল ছিলাম বলতে পারবো না। আম্মু একটা স্কুলে মাস্টারি করতেন। সেখানে পরবর্তীতে একটা স্কুলের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন, মানারাত ইন্টারন্যাশনাল স্কুল, আপনারা জানেন। সেই স্কুলের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। আব্বু ফুল টাইম পলিটিশিয়ান ছিলেন, সাংবাদিকতাও করতেন টুকটাক। আমাদের ছোটোবেলাটা আসলে কেটেছে এইভাবেই। মানে পুরান ঢাকায় আমরা থাকতাম। প্রথমে বাংলা দুয়ারে, সেখানকার স্মৃতি খুব বেশি একটা নেই। আমার স্মৃতি 4-5 বছর থেকে আমরা ছিলাম আজিমপুরে। সেখানকার স্মৃতিটা মনে পড়ে। আমার আব্বা তিনি সেখানে ছাপড়া মসজিদ ছিল, সেখানে এতেকাফ করতেন। ঈদের নামাজগুলো সেখানে হতো। সেই সময় নিজেদের পশু কোরবানি খুব একটা হতো বলে আমার মনে পড়ে না। ভাগে কোরবানি হতো আর কি। ভাগে কোরবানি হতো, ওটাও একটা উৎসব ছিল, আমরা দেখতাম, যেতাম। ঈদে যেহেতু সেভাবে প্রথম দিকে আমার মনে হয়, যতটুকু আমার স্মৃতি মনে পড়ে, নতুন জামা কাপড় এভাবে দেওয়ার রেয়াজ ছিল না, নাকি আমাদের অসচ্ছলতার কারণে আম্মু করতে পারতেন না জানি না। আম্মুর একটা সেলাই মেশিন ছিল, আম্মু ওটা দিয়ে আমাদেরকে কাপড় কিনে কাপড় বানিয়ে দিতেন। আপনি আপনার মার কথা বলছিলেন এবং তিনি নিজ হাতে সেলাই করে আপনাদেরকে ঈদের কাপড় তৈরি করে দিতেন। সেটা তো একটা অন্যরকম অনুভূতি নিশ্চয়ই আছে, যতই আসলে আমরা বড় বড় শপিং মল থেকে কাপড় কিনে পরি না কেন। আপনার মাও এখন রাজনীতির সাথে জড়িত। তিনি সরাসরি জামায়াত ইসলামের নারী যে শাখাটি সেটি তিনি লিড করছেন। ওনাকে নিয়েও একটু শুনতে চাই। আম্মু তো আসলে একের ভিতরে অনেক কিছু। আম্মু শিক্ষকতা করেছেন, সাংবাদিকতা করেছেন এবং সংগঠনে তিনি মহিলা বিভাগের, এখন নাই, মহিলা বিভাগের তিনি সেক্রেটারি ছিলেন। মহিলা বিভাগের যিনি প্রধান তাকে সেক্রেটারি বলা হয়। তিনি আসলে আমাদের বেড়ে ওঠার পিছনে 5 ভাই বোন একসাথে ছিলাম। ছোট ভাই আমাদের চাইতে কিছু ছোট, মুখ্য ভূমিকা পালন করেছেন। আব্বু তো রাজনীতিতে ব্যস্ত থাকতেন। তো সেই সময় আমাদের যেটা বলছিলাম, ওই কাপড় দেখা যেত যে বছরে এই 1-2 বারই নতুন কাপড় কিনা হতো। এটাতে সারা বছর চলে যেত। এটা একটা অন্য ধরনের বিষয় ছিল আর কি। তো ছোটোবেলায় আমরা যেহেতু পিঠাপিঠি ভাই বোন ছিলাম, সবাই একটু দুষ্টামি করতাম বেশি। তা একসাথে স্কুলে যেতাম। তাহলে আমি যদি একটু বলি যে আপনাদের, যেহেতু আপনি বলছেন আপনারা পিঠাপিঠি ভাই বোন, মানে আপনার মাকে তো তাহলে ভীষণ কষ্ট করতে হয়েছে আপনাদের। হ্যাঁ, এবং কষ্ট তো করতে হয়েছে। আম্মু আমাদেরকে 5 ভাই বোনকে নিয়ে রিকশায় করে স্কুলে নিয়ে যেতেন এবং আম্মু মাঝে মাঝে এত টায়ার্ড থাকতেন যে রিকশার মধ্যে ঘুমিয়ে যেতেন। তো এটা তো আসলে এমনও হয়েছে যে রিকশা নিয়ে আমাদেরকে অন্যদিকে চলে গেছে, পরে আমার ঘুম ভাঙছে, আবার রিকশা ফেরত আসছে বাসায়। তো এরকম হয়েছে। তো এই যে আসলে উনি এত ত্যাগ করেছেন, আপনার বাবা তো সব সময় আসলে রাজনীতি করেছেন এবং তিনি স্কলার ছিলেন, তিনি লেখালেখিও করেছেন, আপনি নিজেও লেখালেখি করেন। আহ,
এইটুই জানতে চাই, এই যে আপনাদের আসলে এখন আপনারা সবাই প্রতিষ্ঠিত হয়েছেন, আপনি আপনার ভাই বোনেরা সবাই, এই প্রতিষ্ঠা পর্যন্ত আসতে আসলে আপনার বাবার নাকি মার কার অবদান সবচেয়ে বেশি মনে করেন? এটা তো আসলে সংসারটা তো হয় বোঝাপড়ার মধ্য দিয়ে। আব্বু আম্মুর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। এই আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে আমাদেরকে মানুষ করেছেন। এটা আমি বলব যে আল্লাহর রহমতটাই সবচেয়ে বেশি ছিল। যেখানে ফ্যামিলিতে বাবা মার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেখানে আসলে আল্লাহর রহমত হয় বলে আমি বিশ্বাস করি। আমরা আলহামদুলিল্লাহ, আমার বড় বোন পিএইচডি করেছেন, আমার বড় ভাই পিএইচডি করেছেন। আমরা দুই ভাই, একজন পিএইচডি করে ডক্টর, আবার ব্যারিস্টার করেছি, আইনজীবী হিসেবে কাজ করছে। আমার যমজ ভাই, সেও মেডিকেল ডাক্তার। ছোট ভাইও সে পিএইচডি করে একটা ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে আছে। তো এটা আমি মনে করি আল্লাহর রহমত। আব্বু দিনের জন্য কাজ করেছেন, আল্লাহর জন্য কাজ করেছেন, এই জন্য বাসায় রহমত ছিল। আমরা মানুষ, আল্লাহ মানুষ করেছেন বলেই মানুষ হয়েছি। তবে আমাদের এই যে বেড়ে ওঠা, এই যে স্বপ্ন দেখানো, বড় করা, এর পিছনে আসলে একটু আবেগ চলে আসে। আম্মুর ভূমিকাটাই বেশি। তিনি তো নিঃসন্দেহে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সেই সময়টাতে ৫ জন সন্তানকে মানুষ করা, এবং আপনার বাবাকে নানান সময় রাজনৈতিক কারণে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসারও শিকার হতে হয়েছে। জামায়াত ইসলামী, বিশেষ করে আওয়ামী লীগের আমলটার কথা যদি আমরা বলি, সেই সময় আসলে আপনার মাই কি আপনাদের পুরো পরিবারটাকে ধরে রেখেছিলেন কিনা? তিনি তো এখনও ধরে রেখেছেন, তিনি জীবিত আছেন এবং তিনি আসলে আমাদের পারিবারিক যে বন্ধনটা আছে, এটা মুখ্য ভূমিকা তিনি পালন করেন, সবার সাথে যোগাযোগ রাখেন। আমাদের সকলের বেড়ে ওঠার পিছনে ইভেন আব্বুর একজন রাজনীতিবিদ হিসাবে ওনার যে সাকসেস, ওনার এটার পিছনে আম্মুর একটা বড় ভূমিকা আছে। আম্মু আব্বুকে যেভাবে সাপোর্ট করেছেন পলিটিক্সে, এটা আসলে খুবই আমাদেরকে আসলে মুভ করে। আসলে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। এই যে আপনাদের আসলে এই দীর্ঘ রাজনৈতিক জীবন, আপনি বলছিলেন যে অনেক চড়াই উতরে আপনাদেরকে পার হতে হচ্ছে, আপনার আম্মাকে একা হাতে আপনাদেরকে মানুষ করতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে, হয়তো ঈদের কাপড়টাও কেনার সেই সময়টাতে সুযোগ হয়ে ওঠে নাই। আপনি আসলে সেই সময়টা থেকে, ছোটবেলা থেকে কি আসলে ভেবেছিলেন যে কখনো বড় হয়ে রাজনীতিবিদ হবেন, নাকি কখনো মন খারাপ হতো, মনে হতো যে এত কষ্টের এই জীবনটা আমি চাই না, এরকম কি কখনো মনে হয়েছে? আসলে ব্যক্তি জীবনে তো মানুষ বোঝে না যে ছোটবেলায় বড় হলে কি করবে। আমার আইনজীবী হওয়ার শখ ছিল, একই সাথে আব্বুকে দেখে বড় হয়েছি। আব্বুর মতো আলেম, ইসলামিক স্কলার হওয়ারও একসাথে স্বপ্ন ছিল। হয়েছেন আসলে সেটি? ছোটবেলায় অনেক কিছু করতে চেয়েছি। আব্বু আম্মু আমাদেরকে ফ্রিডম দিয়েছেন। আমি ছোটবেলায় ক্লাস 3-তে 4-এ উঠতে উঠতে আমি বললাম যে আমি মাদ্রাসায় যাব। তো তখন আব্বু বলছে, তুমি তুমি কি, মানে তুই করে বলতেন, তুই কি আসলে শিওর যে মাদ্রাসায় পড়বি? আমি বলছি, না, আমি মাদ্রাসায় পড়বো, আমি তোমার মতো হতে চাই। তো মাদ্রাসায় গিয়েছি, আমাকে কখনো বাধা দেননি। তারপরে একটা সময় আসছে, বিদেশে পড়াশোনা করেছি, সৌদি আরবে পড়াশোনা করেছি, সেখানে স্কলারশিপ নিয়ে গিয়েছি। ছোটবেলা থেকে পলিটিক্যাল একটা অ্যাসপিরেশন ছিল, যেহেতু আব্বুকে দেখে বড় হয়েছে, আব্বু আমাদের রোল মডেল ছিলেন। তবে ঠিক এভাবে গতানুগতিক পলিটিক্স করার সেরকম মনে হয় না কোনো ইচ্ছা ছিল। আব্বুর মতো, আব্বু তো আসলে পলিটিক্স সেভাবে, মানে সাধারণ পলিটিশিয়ানদের মতো পলিটিক্স করেননি। তিনি ইসলামী আন্দোলন করতে যেয়ে পলিটিক্স ইনভলভ হয়েছেন। আমার বিষয়টা ওরকম একই রকম বলতে পারেন। সেক্ষেত্রে আব্বুর রোল মডেল হিসেবে নিয়ে দেখে দেখে বড় হওয়ার। একটু ছোটবেলার ঈদগুলোতে ফিরে যেতে চাই। এই যে ৫ ভাই বোন মিলে আপনারা বড় হয়েছেন, আহ, ঈদগুলো আসলে কিভাবে কাটতো, এবং আপনার একজন যমজ ভাই আছেন যেটি আপনি বললেন, ওই ঈদের দিনটাতে আসলে আপনাকে ভেবে আপনার ভাইকে আপনার কাপড়টাও আবার দিয়ে দিয়েছে, বা এরকম কোনো ভুলের কোনো মজার স্মৃতি আছে কি? এরকম মজার স্মৃতি আছে। এটা ঠিক ঈদ কেন্দ্রিক না। আম্মু তো খুব ব্যস্ত থাকতেন। দেখা যেত যে এক হাতে সংসার সামলাতে হতো, স্কুল সামলাতে হতো। তো এরকম মজার একটা ঘটনা আছে। আমাদের বাসায় থাকতেন আমার এক ফুফাতো বোন, আম্মুকে একটু হেল্প করতেন, মুন্না আপা, তিনি আমাদেরকে মানুষ করেছেন। আমরা যখন গ্রামের থেকে দেশে আসলাম প্রথম, আম্মুর সাথে সাথে দাদি বললেন যে আমার এক ফুফাতো বোনকে দিয়ে দিলে যে একটু হেল্প করবে আর কি। ছোট ছিল, তিনি ছোট ছিলেন, আমাদেরকে মানুষ করেছেন। তো যেটা হয়েছে, একবার আম্মু আমাদেরকে সব সময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন আর কি। ছোটবেলায় একবার সবাইকে লাইন ধরে গোসল করে দিতেন আর কি। তো একবার এরকম গোসল করতে যে আমাকে কিংবা আমার যমজ ভাইকে 2বার গোসল করে দিয়েছেন আর কি, আমি মনে করে। মানে আপনাদেরকে ভীষণ লুকালাইক, একদম কাছাকাছি আইডেন্টিক্যাল দেখতে। টুইন, আইডেন্টিক্যাল টুইন। বাহ। তো আমাদেরকে, আমরাও একটু দুষ্ট ছিলাম ছোটবেলায়। কেউ যদি আমার নাম জিজ্ঞেস করতো, আমি আমার ভাইয়ের নাম বলতাম, সে আবার আমার নাম বলে দিত। এরকম হয়েছে অনেক। স্কুলে এটা নিয়ে বিভ্রান্তি হচ্ছে কি? হয়েছে, অনেক হয়েছে। আমার ভাই ক্যাডেট কলেজে পড়তেন।
আমরা যখন ক্যাডেট কলেজে যেতাম আমি অনেক সময় ধমক খেতাম যে আমি কেন সিভিলিয়ান ড্রেসে, তো এরকম হতো। ছোটোবেলায় এরকম মজার স্মৃতি অনেক আছে। আমরা কিছু সময় কোনো 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 সময় ঢাকায় ঈদ করতাম, যেহেতু আব্বু পলিটিক্সে হেভিলি ইনভলভ ছিলেন। আবার কোনো কোনো সময় এমন হয়েছে আমরা গ্রামের বাড়িতে দাদা দাদির সাথে ঈদ করেছি। সেই ঈদগুলো কেমন ছিল? যেহেতু তিনি রাজনীতি করেছেন, আপনি মতিউর রহমান নিজামের ছিল, ওনার তো একটা বড় ফ্যান ফলোয়ার ছিল ওই সময়, এবং তিনি মন্ত্রী ছিলেন। সেই সময়টাতে যখন আসলে পাবনায় গিয়েছেন ঈদ করতে, নিঃসন্দেহে অনেক মানুষের সাথে আপনাদেরকে ঈদ করতে হয়েছে। ওই সাধারণ মানুষদের সাথে ঈদের দিনগুলো কেমন কেটেছে? ওই সব দিনগুলোতে আব্বুকে আমরা একটু কম পেতাম। দেখা যেত যখন মানুষের সাথে তিনি মিশতেন। আহ, আব্বু মন্ত্রী হতে হতে আমরা অবশ্য বড় হয়ে গিয়েছি, তখন আমরা দেখা গেছে যে আর একসাথে ঈদ করা সেভাবে হয়ে ওঠেনি। তো ছোটোবেলায় আব্বু 91 সাল থেকে এমপি, তারও আগে 86 সালে তিনি ইলেকশন করেছেন। আমার দাদা দাদি 87 সালে দাদা মারা গেলেন, দাদি মারা গেলেন, 88 সালে দাদি মারা গেলেন, না সরি 87 সালে দাদি মারা গেলেন, 88 সালে দাদা মারা গেলেন। এরপরে দাদা দাদির সাথে আর ঈদ করা হয়নি। দাদা দাদির সাথে দু একটা ছোট স্মৃতি আছে। আমরা গ্রামের বাড়িতে যখন যেতাম তখন একসাথে ঈদের নামাজ পড়ে আব্বু দেখা যেত অনেক মানুষজন আসতেন বাসায়। আহ, তখন সবাইকে আপ্যায়ন করতে হতো, মানুষজন এসে আমাদেরকে সেভাবে আদর করতো। এটা অনেক স্মৃতি মনে আছে আর কি সেভাবে। যেহেতু আমরা 5 ভাই বোন ছিলাম একসাথে, আর ছোটোটা আমার 5-6 বছরের ছোট একটা ভাই আছে। তো দেখা যেত ছোট ভাই অ্যাটেনশনটা একটু বেশি পেত, আর আমরা আমাদের নিজেদের মধ্যে মারামারি, তারপরে দুষ্টামি। সেটি কেমন এনজয় করেছেন? এই যে এত দুষ্টুমির মধ্যে বড় হয়েছেন, পিঠাপিঠি ভাই বোন মিলে যখন হঠাৎ করে দেশের বাইরে চলে গেলেন, ওই সময়টা থেকে একটু নিঃসঙ্গতা অনুভব হয়েছে কিনা? না, অবশ্যই অবশ্যই, এটা তো হয়েছেই। আমাদের যেটা হয়েছে, আমরা নিয়ম করে 1 বছর দাদা বাড়িতে আর 1 বছর নানা বাড়িতে ঈদ করতাম। নানা বাড়ির ঈদের আবার আর একটা মজা ছিল কি, আমার যে আপন খালা, ওনার আবার 11 সন্তান। তাদের আবার অনেকেই আমাদের পিঠাপিঠি ছিল, আমাদের কাছাকাছি বয়সের ছিল। দেখা যেত একটা পুরা গ্যাং, এলাকা পুরা গরম হয়ে পুরো থাকতো টিম। আর কি। একসাথে নামাজ পড়া, পুকুরে লাফালাফি করা, সাথিয়া গেলে আমাদের ইছামতি নদী ছিল, সেখানে আমরা গোসল করতাম ফুফাতো ভাইদের সাথে। এই একটা মজার স্মৃতিতে কেটেছে। আবার হঠাৎ করে যেটা হলো, 95 সালে আমার বড় ভাই চলে গেলেন মালয়েশিয়া পড়তে চলে গেলেন ফুল স্কলারশিপে। আমাদের তো সেভাবে সামর্থ্য ছিল না যে পয়সা দিয়ে আমাদেরকে বিদেশে পাঠাবেন, কিন্তু আল্লাহ সেটা মেকআপ করে দিয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ সব ভাই বোনই স্কলারশিপে বাইরে পড়াশোনা করেছি। এরপরে তারও আগে অবশ্য আমার জমজ যে ভাইটা, সে তো ক্যাডেট কলেজে গেল 93 থেকে ক্যাডেট কলেজে সে। তবে ওই ঈদের ছুটিতে তো আসতেন, একসাথে আমরা ঈদ করতাম। কিন্তু আমার বড় ভাই বাইরে চলে যাওয়ার পরে দেখা গেল যে তার সাথে আর সেভাবে ঈদ করা হয় না। এরপরে আমার যমজ ভাই, যে ইমিডিয়েট যমজ ভাই, সে মেডিকেলে পড়াশোনা করার জন্য 98-এ বিদেশ চলে গেল। তার সাথে আবার দেখা যাচ্ছে যে ঈদের একটা গ্যাপ হয়ে গেল। এরপরে 2001-এ আমি চলে গেলাম সৌদি আরবে স্কলারশিপ নিয়ে। তখন ঈদগুলো আসলে খুবই নিঃসঙ্গ কাটতো, ওখান থেকে তো আসা সম্ভব না। দেখা যেত যে ঈদে সকলে বাড়ি চলে গিয়েছে, আমাদের সৌদি যারা ফ্রেন্ড ছিল, আমরা কয়েকজন বাঙালি কিংবা বিদেশিরা ঈদ করছি। এই ঈদগুলো তখন খুবই নিঃসঙ্গ লাগতো। বাবা মার সাথে ফোনে কথা হতো, কিন্তু আগের মতো সেই কোলাহল মুখর পরিবেশে চারিদিকে মানুষ। আমার মনে হয় আব্বু মন্ত্রী থাকার সময় একবার আব্বুর সাথে ঈদ করতে পেরেছি 2004-এ। তখন যেটা হতো, মানে উনি মন্ত্রী হওয়ার আগেও এটা ছিল, উনি পার্টি প্রধান হওয়ার কারণে, সেক্রেটারি জেনারেল হওয়ার কারণে ঈদের সময় আমাদের বাসায় অনেক মেহমান আসতেন, ডিপ্লোমেটরা আসতেন, রাজনীতিবিদরা আসতেন, এবং বিকালে সম্বর্ধনা অনুষ্ঠান করা হতো জামাত অফিসে। তো সেখানেও নিশ্চয়ই আপনার আম্মা সবকিছু অ্যারেঞ্জের একটা জি। জায়গায় থাকতেন। হ্যাঁ, হ্যাঁ। এই যে আপনার বাবা জামায়াতের আমির ছিলেন, এবং এত ওই সময়টাতে তিনি ভীষণ জনপ্রিয় ছিলেন আপনাদের এলাকায়, মন্ত্রী ছিলেন। সেখান থেকে আসলে আপনি আবার ব্যারিস্টারি পড়লেন, এরপরে এখন আপনি রাজনীতিবিদ। ব্যারিস্টার হিসেবে আপনার ঈদগুলো কেমন গেছে? সাধারণ জীবনটা যখন কাটিয়েছেন, এবার প্রথম আপনার রাজনীতিবিদ হিসেবে ঈদ কাটছে, সেটা আসলে কেমন? আমি এই জায়গাটিতে ফিরবো আপনার কাছে, একটা বিরতি নিতে চাই। জি25 ইস্পাত নিবেদিত ঈদের এই বিশেষ আয়োজন থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জি25 ইস্পাত নিবেদিত ঈদের বিশেষ রাজকাহনে। যে জায়গাটিতে ছিলাম আমরা, আপনি ব্যারিস্টারি করেছেন একটা দীর্ঘ সময়, এবং আপনি বলছিলেন যে আপনি আসলে ঠিক সেই সময়টাতেও ছোটবেলায় ভাবেন নাই যে আপনি বড় হয়ে রাজনীতিবিদ হবেন। এবারে আপনার রাজনীতিবিদ হিসেবে প্রথম ঈদ, দুটো ঈদের আসলে যদি পার্থক্যটা একটু বলেন, মানে কোনটা বেশি আপনার ভালো লাগছে? ব্যস্ত থাকতে হচ্ছে, এটা একটা ভালো দিক। এক সময় ঈদ করেছি, যেটা বললাম, খুব নিঃসঙ্গ ঈদ হয়েছে যখন ছাত্র জীবনে বাইরে পড়াশোনা করেছি। পরবর্তীতে 2016 সালে যখন দেশে চলে আসলাম, সে সময় তো একটা কঠিন সময় আমাদের গিয়েছে। আমরা
ঈদগুলা কাটতো আমাদের জেলখানায়। আব্বুকে দেখতে যেতাম, জেলখানায় খাবার দাবার নিয়ে যেতাম। খুব যে সুখকর অভিজ্ঞতা ছিল সে সময় এদের, সেটাও না। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, তারপরে আধা ঘন্টা সাক্ষাৎ, অল্প কিছু খাওয়া দাওয়া করে আবার বিদায় নিতে হতো। বিদায় বেলাটাও একটু কষ্টের ছিল সে সময়। 6-7 বছর আমাদের ওই ঈদটা কেটেছে জেলখানায়। এরপরে দেশের বাইরে চলে যেতে হয়েছে। সেখানে আবার এক ধরনের পরিবেশ ছিল। আমরা 2 ভাই 1 বোন লন্ডনে ছিলাম, আম্মু আমাদের সাথে ছিলেন। সেই প্রবাস জীবনের ঈদগুলা একেবারে খারাপ কেটেছে বলা যাবে না। দেশের থেকে মানুষের সাথে বিচ্ছিন্নতা একটা খারাপ লাগা ভাব তো ছিলই। 2024 সালের পরে দেশে চলে আসলাম, একলাই চলে আসলাম। আম্মু এখন প্রথমবার নির্বাচন করলেন এবং প্রথমবারই হ্যাঁ, নির্বাচিত হলেন। জি জি আলহামদুলিল্লাহ। গত ঈদ, রোজার ঈদটা ছিল নির্বাচিত এমপি হিসাবে প্রথম ঈদ। ওই দিন খুব বৃষ্টি ছিল, আসলে আমরা ওই মাঠে জামাত করতে পারি না, ঈদের জামাতে, এটা একটা কষ্ট লেগেছে। পরবর্তীতে অবশ্য আমরা অনুষ্ঠান করেছি লোকজনের সাথে, আমরা আমার এলাকাবাসীর সাথে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পেরেছি। তো ভালো লাগে আলহামদুলিল্লাহ। আমার এলাকায় যে ঈদ করতে ভালো লাগে, কয়েকটা বিষয় ভালো লাগে। একটা হলো আব্বুর যে পুরানো বন্ধু বান্ধব আছেন, আমাদের আত্মীয় স্বজন আছে। আমার ফুপু এখনও জীবিত আছেন, বয়স হয়ে গিয়েছে ওনার 100-র কাছাকাছি। ফুপা কয়েকদিন আগে মারা গেলেন। এই যে আত্মীয় স্বজনের সাথে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা। আবার সেই পুরানো দিনের ইসামতি নদীতে, এখন ইসামতি নদীতে আসলে কেউ গোসল করে দেখি না, কিন্তু আমাদের সেই পুরান স্মৃতি মনে পড়ে যায় যে এখানে আমরা গোসল করতাম। এই যে 2016 সালের কথা বলছিলেন, 2016 সালটা আপনাদের জীবনের একটা অন্যরকম মোড় যদি আমি আসলে বলি। ঠিক যে কারণে আপনার বাবাকে দণ্ডিত হতে হলো এবং সেই শাস্তিতে তিনি আসলে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। সেই সময়টার গল্পটা একটু জানতে চাই, এবং আসলে ঠিক যে কারণে ওনাকে দণ্ড দেওয়া হয়েছে সেই জায়গাটিতে এই মুহূর্তে এখন এই 2026 সালে এসে আপনাদের অবস্থান কিংবা জামায়াত ইসলামের অবস্থানটা আসলে আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন? ঈদের দিনের জন্য এই আলোচনাটা একটু বেশি গুরুগম্ভীর হয়ে যায় কিনা, আমার মনে এটা হয় যে হয়েছে আসলে যেটা মানুষ আসলে জানতে চান। হ্যাঁ, এটার বিষয় তো আসলে আমাদের বিপ্লব পরবর্তীতে যে স্বাধীন বিচার ব্যবস্থাটা ফিরে এসেছে, এরপরে যুদ্ধাপরাধ কেন্দ্রিক একটা মামলার রায় কিন্তু হয়েছে, আমরা দেখেছি। এটিএম আজহারুল ইসলাম, ওনাকেও ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল একই ট্রাইব্যুনালে। তার পরবর্তীতে অ্যাপিলের রায়টা আমরা নতুন করে পেলাম। এক্ষেত্রে কোর্ট যেটা বলেছে, তারা কিন্তু ইতিপূর্বে যে রায়গুলো দেওয়া হয়েছে সেই রায়গুলো নিয়ে দুঃখ প্রকাশ করেছে, এবং এগুলা যে মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে এটা কিন্তু অকপটে স্বীকার করে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইনও আপনারা এখানে ইয়ে করা হয় নাই, অনুসরণ করা হয় নাই। দেশীয় যে প্রোটেকশনগুলো রয়েছে, যারা এই বিচারের কাঠগড়ায় দাঁড়াচ্ছেন, সেই দেশীয় প্রোটেকশনগুলোকেও, যেমন আপনার সাক্ষ্য আইন, তারপরে আপনার অন্যান্য যে কনস্টিটিউশনাল ইয়েগুলো দেওয়া আছে, মৌলিক মানবাধিকারগুলো আছে, এইগুলো কিন্তু রক্ষা করা হয়নি এই বিচারে। এবং আমরা দেখিয়েছি, কোর্টে দেখিয়েছি, কোর্টের বাইরেও দেখিয়েছি যে কিভাবে বিচারের নামে তামাশা করা হয়েছে। একজন সাক্ষী, তিনি বিচারের আদালতের কাঠগড়ায় দাঁড়ায় এক কথা বলছেন, বাইরে 40 বছর আরেক কথা বলেছেন। বিচারক সে আগের 40 বছরের কথাকে কোনো আমলে না নিয়ে 40 বছর পরে এসে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাঠগড়ায় যেটা বলছেন সেটার উপর ভিত্তি করে ফাঁসির রায় দিয়ে দিচ্ছেন। এগুলো তো আসলে খুব বিচারের নামে যে আমি যদি তামাশা খুব হয়েছে, একটা সবাই এটা কিন্তু স্বীকার করে ভুল না নিয়েছে। করি, সেই সময় এই বিচার প্রক্রিয়ার সাথে আপনি আইনজীবী হিসেবে আপনারও একটা সম্পৃক্ততা ছিল। জি, তখন আসলে একটু ব্যক্তি আপনার জায়গাটাতে জানতে চাই। আপনি আইনজীবী হলেও দিন শেষে আপনি তো আসলে সেখানে যেই মামলাটি আপনি লড়ছেন তিনি আপনার বাবা। তখন আসলে কেমন, মানে কি অনুভব আমি তো হতো, আব্বুর কেমন পক্ষে লাগতো? সাক্ষী দিয়েছি, এবং সাক্ষী দিয়ে আমি কিন্তু তখন চ্যালেঞ্জ করেছিলাম যে ওনাকে বলা হচ্ছে 1971-এ তিনি আলবদর বাহিনীর প্রধান ছিলেন। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে উনি যে আলবদর বাহিনীর প্রধান ছিলেন, 71 সালের পরের থেকে শুরু করে 86 সাল পর্যন্ত এই কথা কেউ বলেছে, কোনো পত্রপত্রিকায় এসেছে, ওনার বিরুদ্ধে এই সংক্রান্ত কোনো মামলা হয়েছে, উনি কোনো অপরাধ করেছেন এই মর্মে কোনো এভিডেন্স 86 সালের আগে রচিত হয়েছে কেউ যদি দেখাতে পারে, তাহলে আমি সমস্ত অপরাধের দায় স্বীকার করে নেব আব্বুর পক্ষ থেকে। এই কথা সেই সময়কার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, তিনিও অ্যাটর্নি জেনারেলকে জিজ্ঞেস করেছেন 86 সালের আগের একটা ডকুমেন্ট আপনি দেখান, কেউ কিন্তু দেখাতে পারেনি আমাদের কাছে। এই জন্য আমি সবসময় এইটা বিষয় নিয়ে, যেহেতু আব্বুর পক্ষে মামলা লড়েছি, ওনার পক্ষের আমি প্রধান তদবিরকারক ছিলাম, ওনার মামলার আইনজীবী ছিলাম, ওনার মামলার সাক্ষী ছিলাম, প্রত্যেকটা বিষয় আমি খুঁটিয়ে খুঁটিয়ে পর্যালোচনা করেছি।
এইগুলা যে বিচার নামের তামাশা, এই ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ নেই। আর আপনার প্রিয় খাবার কি? আমারও খিচুড়িটা আমার খুব পছন্দ। মার হাতের এখনো কি সেভাবে ঈদটা শুরু হয়? আম্মুর হাতের খিচুড়ি অনেকদিন খাওয়া হয় না, তবে খিচুড়িটা আমার খুব পছন্দের আর কি। এলাকায় আমাদের যেই ইয়েটা আছে, ট্রেডিশনটা আছে, সকালবেলা খিচুড়ি এবং গরুর গোশতের সাথে খিচুড়ি, এটা এটা খুবই ইয়ে। এর বাইরে আমাদের এলাকার কিছু মিষ্টি আছে, দই আছে। আমাদের পাবনা তো খুবই বিখ্যাত। দুধের জন্য বিখ্যাত। একটু আপনার ব্যক্তি জীবন নিয়ে জানতে চাই, আপনার বিয়ে নিয়ে বা আপনারা আসলে কোথায় আছেন, কিভাবে আছেন, এইসব কিছু নিয়ে যদি একটু বলেন। জি, আমি বিয়ে করেছি 2006 সালে। আমার শ্বশুরবাড়ি পাবনাতে না, নোয়াখালীতে। আমার ওয়াইফ লন্ডনেই ছিলেন ওই সময়, ওখান থেকে পিএইচডি করেছে। এই তো এখন হাউস ওয়াইফ। আমার 2 সন্তান, বড়টার বয়স 14, ছোটটার বয়স 8। তারা কি রাজনৈতিক, মানে এখনো যদিও তাদের বোঝার খুব একটা বয়স হয় নাই, কিন্তু এই যে বাবা সংসদ সদস্য, দাদা রাজনীতি করেছেন, তাদের মধ্যে কি আসলে সেই ব্যাপারটা কাজ করে কিনা? তারা কখনো বলেছেন কি যে তারা আসলে হতে চায়, কি হতে চান, রাজনীতিবিদ হতে চান কিনা? এই ব্যাপারে আমার আব্বা যেহেতু আমাকে স্বাধীনতা দিয়েছে, আমি ওই একই ধরনের স্বাধীনতা তাদেরকে দিতে চাই। আমি চাই তারা ভালো মুসলমান হিসাবে, ভালো মানুষ হিসাবে বেড়ে উঠুক। তারা যদি বড় হওয়ার পরে মনে করে ভালো মানুষ হিসাবে সমাজে ভূমিকা রাখতে হলে, ভালো মুসলমান হিসাবে সমাজের যদি উপকার করতে হয়, তাহলে রাজনীতির দরকার আছে, রাজনীতিতে আসবে। আর যদি মনে করে না অন্য উপায়েও সমাজকে কিছু দেওয়া যায়, তাহলে সেদিকেই তারা যাবে। আমি তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেবো না। আমার যেটা চাওয়া, আমি যেটা চাই, আমি যেটা চেষ্টা করছি, আমার সন্তানদেরকে ভালো মুসলমান, ভালো মানুষ হিসাবে গড়ে তোলার। এই বাংলাদেশে দাঁড়িয়ে রাজনৈতিক প্রতিহিংসা কিংবা রাজনীতি যারা করেছেন তাদের জন্য রাজনীতিটা কতখানি কঠিন হয়ে উঠেছিল সেটা আমরা নিঃসন্দেহে সবাই দেখেছি। সেই পরিবর্তনটা এখন এসে আসলে আপনারা করার চেষ্টা করছেন কিনা? বিশেষ করে দীর্ঘদিন পর বাংলাদেশে একটা শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল পাওয়া গেছে বলেও এখন সবাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেই শক্তিশালী বিরোধী দলের যে ভূমিকা, সেটা আসলে জামায়াত ইসলামী বা আপনারা যারা সংসদে গিয়ে আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন, সাধারণ জনগণকে, আপনারা কি ভাবছেন? আসলে তো আমরা যে বাংলাদেশে অসুস্থ একটা রাজনৈতিক কালচার গড়ে উঠেছিল, যে পোলারাইজেশন, আপনি আয়দার পক্ষের শক্তি না হলে বিপক্ষের শক্তি। যারা বিপক্ষের শক্তি তাদেরকে একেবারে ধ্বংস করে দিতে হবে, ক্র্যাশ করে দিতে হবে। মিনিমাম যে সৌজন্যতা বোধ ছিল রাজনীতিবিদদের মধ্যে, আমরা 80-90-এর দশকে দেখেছি। স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কেয়ারটেকারের আন্দোলন হয়েছে, তারপরে কিন্তু মিনিমাম একটা সৌজন্যতা বোধ ছিল অন্তত ঈদে কিন্তু আমরা দেখেছি সব রাজনীতিবিদরা একসাথে। এক্স্যাক্টলি। কিন্তু এই সংস্কৃতিকে কিন্তু বৈদেশিক একটা আগ্রাসনের পার্ট হিসাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা এই ধরনের এই কালচার আপনি কিন্তু একটা স্বাধীন যে দেশে আপনার একেবারে আমরা হোমোজিনিয়াস নেশন, সবাই বাঙালি, বাংলাদেশি আমরা সকলে, এইরকম কিন্তু দেখবেন না। বাংলাদেশে এটা করাই হয়েছে। এটা আমরা দেখি কাশ্মীরে আছে, এটা দেখি আমরা ফিলিস্তিনে আছে, যে সমস্ত দেশগুলোতে এরকম রেশিয়াল ইয়েটা ক্ল্যাশ রয়েছে, সেখানে সেসব জায়গায় আমরা দেখি। বাংলাদেশের মতো একটা দেশে এটা হওয়ার কথা না। এটা হয়েছেই একটা আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশকে দুর্বল করার জন্য, বিভাজনের রাজনীতির মাধ্যমে। তো এই কালচারের একটা পরিবর্তন দরকার ছিল। এক্ষেত্রে আমি দেখছি প্রধানমন্ত্রীরও ইতিবাচক একটা মনোভাব আছে, আমাদের বিরোধী দলের নেতা ওনারও একটা ইতিবাচক মনোভাব আছে। এই কালচারটা জারি রাখাটা খুব জরুরি। এবং একই সাথে যারা 24-এর গণ আন্দোলনে শহীদ হয়েছে, সেই পঙ্গু হয়েছে, তাদেরকেও ভুলে গেলে চলবে না। আমাদের দেশের সামনে বাজেট সেশন আসছে, এক্ষেত্রে আমাদের সামাজিক সুরক্ষা কেন্দ্রিক যে বাজেটটা, এটা কিন্তু সবসময় অপ্রতুল। এই যে বিপুল সংখ্যক মানুষ তারা এই গত 16 বছরে সাফার করেছে, এদেরকে সামাজিক সুরক্ষার যে সেফটি নেট, এটার মধ্যে নিয়ে আসতে হবে। আমরা শুধু রাজনীতিবিদ হয়েছি, আমরা সংসদ সদস্য হয়েছি, আমরা দেশের সমস্ত বেনিফিট ভোগ করব, আমরা এই উৎসব মুখর পরিবেশে যাব, অন্যদিকে শহীদের মারা এখানে নীরবে নিভৃতে কাঁদবে, আহতরা সেক্ষেত্রে সমাজের বঞ্চিত এই অংশের বৈষম্যটুকু হিসাবে, না এই থাকুক বৈষম্যটুকু যেন না থাকে, নিশ্চয়ই। আমাদেরকে এই উৎসব মুখর যেই পরিবেশে ঈদ আমরা উদযাপন করছি, এর পাঠ করে নিতে হবে। এই যে উৎসবের কথা বারবার বলছেন, রাজনীতিবিদ হিসেবে উৎসবটা সাধারণ মানুষের চাইতে অনেক বেশি ভিন্ন। আপনারা একেবারে তৃণমূল পর্যায়ের একজন মানুষের কাছাকাছি আপনাদেরকে যেতে হচ্ছে, তাদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করতে হচ্ছে। প্রত্যাশার চাপটাও তো অনেক বেশি। সেই প্রত্যাশার চাপের জায়গাটা নিয়ে একটু আলোচনা করবো। আরেকটি বিরতি নিয়ে ফিরতে হবে। জিপিএইচ ইস্পাত নিবেদিত ঈদের বিশেষ রাজকাহন থেকে আরও একটি বিরতি নিয়ে ফিরছি। ডিবিসির সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত ঈদের বিশেষ রাজকাহন দেখছেন। আজকের এই বিশেষ আয়োজনে আমাদের অতিথি হিসেবে আছেন সংসদ সদস্য নাজিবুর রহমান।
সংসদ সদস্য হিসেবে কিংবা রাজনীতিবিদ হিসেবে এখনকার ঈদগুলো নিশ্চয়ই একটু ভিন্ন, মানে একেবারে তৃণমূল পর্যায়ের যে মানুষটি তিনিও হয়তো আপনার কাছে একটা আবদার নিয়ে আসবে যখন আপনি এলাকায় যাচ্ছেন। সেই সময় প্রত্যাশার চাপটাও নিঃসন্দেহে অনেক বেশি। প্রত্যাশার চাপটা আসলে বেশি অনুভব করছেন নাকি যে সাধারণ মানুষের কাছাকাছি গিয়ে তাদের সাথে কাজ করছেন সেই আনন্দটা বেশি হচ্ছে? আমার মনে হয় আমি আনন্দটা বেশি উপভোগ করছি, কারণ আমার যেটা বললাম আমি যে দীর্ঘদিন পরিবার পরিজন এমনকি দেখা গেছে যে মানুষজন ছাড়া, এলাকার লোকজন ছাড়া ঈদ করার কারণে আমাদের মধ্যে যে একটা আহ, গ্যাপ তৈরি হয়েছে, এটা এই যে আপনি তো এই নির্বাচিত প্রতিনিধি হিসাবে রোজার ঈদটা ছিল প্রথম ঈদ, কোরবানির দ্বিতীয় ঈদ হচ্ছে, কিন্তু তার আগেও যে দুটা ঈদ করেছে আমি আসলে খুবই এনজয় করেছি। মানুষের কাছাকাছি যাওয়া, মানুষের সাথে এই যে সুখ দুঃখ এটা শেয়ার করে নেওয়া, এইগুলা ভালো লাগে। পাশাপাশি যেটা বললেন রেসপন্সিবিলিটি, এটা তো চাপ থাকবেই, অবশ্যই থাকবে। আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্বগুলো একটা আমানত। মানুষকে কতটুকু আমি খুশি করতে পারলাম তার চাইতে এই মানুষের যেই দায়িত্বটা আমি পেয়েছি আল্লাহ তাআলার কাছে আমি কিভাবে জবাবদিহি করব, এইটার আমার কাছে বেশি মনে হয় যে এই চাপটা আমি বেশি অনুভব করি। যে মানুষের চাওয়া তো বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া আছে, কোনোগুলো ন্যায্য আছে, কিছু অন্যায্য আছে। আমাদের কতটুকু সামর্থ্য আছে সেটা আল্লাহই ভালো জানেন। সেই সামর্থ্য অনুযায়ী আমরা কতটুকু করতে পারছি, এই চাপটা আসলে আমার কাছে মনে হয় যে আল্লাহর কাছে কীভাবে জবাবদিহি করব। দেখা যাচ্ছে যে হয়তো আমি মনে করছি অনেক কিছু আমি ভালো করছি, কিন্তু আল্লাহ এটাকে কিভাবে নিচ্ছেন, এটাকে কিভাবে আমাকে পরকালে জবাবদিহি করতে হবে, এটা আসলে আমাকে বেশ ভাবায়। এই যে ছোটবেলা থেকে রাজনীতি দেখে বড় হয়েছেন, আপনি বলছিলেন আপনার আম্মা তিনি নিজেও আসলে রাজনীতি করেছেন, তিনি তার একটা মানে একেবারে পেছন থেকে তিনি হয়তো সবচেয়ে বেশি আপনাদেরকে সেই উৎসাহটি জুগিয়েছেন। উনি তো অবশ্যই আমি মনে করি উনি সবচেয়ে বেশি খুশি হয়েছেন। উনি অ্যাক্টিভলি আমাদের যে এলাকাটা রয়েছে, উনি ঝিনেদার মেয়ে, ঝিনেদায় বড় হয়েছেন। ঢাকায় উনি রাজশাহীতে পড়াশোনা করেছেন, ঢাকাতে উনি মাস্টার্স করেছেন রাজশাহী ইউনিভার্সিটি থেকে। ঢাকায় দীর্ঘদিন চাকরি করেছেন, কিন্তু উনি সবসময় বলতেন ওই যমুনা নদীটা পার হলেই একটা কীরকম ভালো লাগার অনুভূতিটা ওনার মধ্যে জাগ্রত হয়। এবং এলাকার মানুষের সাথে, পাবনায় এলাকার মানুষের সাথে যেভাবে তিনি মিশে গিয়েছেন, এখনও মানুষজন ওনাকে যেভাবে সুখে দুঃখে ওনার সাথে যোগাযোগ করে, ওনার সাথে কথা বলে, এই বিষয়টা আসলে এলাকার মানুষের কাছ থেকে যেভাবে ওনার ব্যাপারে আমি শুনি, রেসপেক্ট বোধটা যেভাবে দেখি, শুধু আমার মা সেটা না, এলাকার মানুষেরই সকলেরই মা তিনি। তো এলাকায় এজন্য আমার এমপি নির্বাচনের পরে আমি দেখেছি খুব খুশি হয়েছেন উনি। ওনার যেটা দুঃখ এখনও পর্যন্ত উনি বিপ্লবের পরবর্তীতে দেশে আসতে পারেননি। আশা করছি খুব শীঘ্রই ইমিগ্রেশনের জটিলতা কাটিয়ে দেশে ফিরতে পারবেন। এবং আমি মনে করি উনি দেশে আসলে, ওনার বয়স 70-75 পার হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। এলাকায় আসলে ওনার ভালো লাগবে, দেশে আসলে ভালো লাগবে। দীর্ঘদিনের স্যাক্রিফাইস, এটা তো একদিনের না। সেই 74 সাল থেকে শুরু করে এলাকার মানুষের সাথে তিনি যেভাবে মিশে গিয়েছেন, এটা আসলেই খুব রিমার্কেবল একটা বিষয়। একটা সময় আসলে বাংলাদেশে মানে নানানভাবে রাজনৈতিকভাবে বুলিং করা হতো কিংবা ট্যাগিং এর যে সংস্কৃতি ছিল, খুব স্বাভাবিকভাবে আপনাদেরকেও হয়তো সেটির মধ্য দিয়ে যেতে হয়েছে। যখন লেখাপড়া করেছেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, সেই সময়ে আসলে এই ধরনের বুলিং এর কিংবা ট্যাগিং এর শিকার হয়েছেন কিনা, সেই সময়টাতে আসলে কখনো মনে হচ্ছে কিনা যে যেই রাষ্ট্রের জন্য এত কিছু ভাবছি সেখানে দাঁড়িয়ে এই ধরনের কথা শুনতে হচ্ছে? আসলে দেখেন, রাজনৈতিক যে ন্যারেটিভগুলা আছে, বয়ান, এগুলা কিন্তু সমাজের ভিতরে সেভাবে আমরা যখন বেড়ে উঠেছি তখন এভাবে দেখিনি। হ্যাঁ, আমাদের বোলিং কালচার তো বিভিন্ন আছে ভাবে হয় আমাদের। যেমন আমি একটু ফিজিক্যালি মোটা ছিলাম ছোটোবেলায়, যার কারণে যারা মোটা থাকে বোঝেন না, স্কুলে বুলিং হয়, কিন্তু এটা খুব বেশি একটা বড় বিষয় ছিল না। রাজনৈতিক কারণে আপনাকে রাজনৈতিক সেরকম কারণে আমি হয়রানির দেখি নাই শিকার যে হতে কেউ হয়নি। আমার সাথে মিশতে, আমার বন্ধুরা অস্বীকার করেছে। 2008-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যেটা হয়েছে, এটা ভিন্ন একটা স্কেলে নিয়ে গেছে বিষয়টাকে। হ্যাঁ, রাজনৈতিক কারণে কিছু ডিসক্রিমিনেশনের শিকার তো অবশ্যই হয়েছি। এই যে বিভাজনের কথা বলছেন, যদিও আমরা ঈদের আয়োজনে বসে আছি, তারপরেও আসলে রাজনীতিবিদদেরকে নিয়ে বসলে এই আলোচনাগুলো না করলেই নয়। দীর্ঘদিন বাংলাদেশে মুক্তিযুদ্ধ বনাম জামায়াত ইসলামী এরকম একটা ব্যাপার কাজ করেছে। এখন যখন আসলে আপনারা সংসদে গেছেন, সেখানে গিয়ে জনগণের প্রতিনিধিত্ব করছেন, মুক্তিযুদ্ধ নিয়ে আসলে জামায়াত ইসলামীর যেই চিন্তা বা যে আপনার শব্দটাই যদি আমি ব্যবহার করি, আপনি বলছিলেন যে একটা বয়ান তৈরি করা হয়েছিল, সেই বয়ানটা কি এখন পরিবর্তন হয়েছে? না, এখনো তো অনেকে বলার চেষ্টা করেন মানে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, একটা আজব বিষয়। আমরা স্বাধীন হওয়ার পরেও যদি বিপক্ষ শক্তি থাকে তাহলে কিভাবে হবে? আমার জন্ম 79-এ, আমি তো মানে বাই ভার্চু অফ মাই বার্থ রাইট
আমি তো বাংলাদেশের নাগরিক। এখন যদি আমার বাবার পরিচয়ে কিংবা অন্য কোনো ভাবে আমাকে স্বাধীনতা বিরোধী হিসেবে চিত্রায়িত করার চেষ্টা করা হয়, তো এটা তো হবে, তো খুবই দুঃখজনক হবে। এই চেষ্টাটা অনেকদিন করা হয়েছে। আমি মনে করি 24-এর যেই জুলাইয়ের আন্দোলনটা হয়েছে সেখানে স্পেসিফিক প্রথম এটা সূত্রপাত হয়েছিল যে স্লোগান দিয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, সেটার পটভূমি একটা আছে, আমি এটা দীর্ঘ আলোচনা করতে চাই না। কিন্তু এই যে 24-এর গণ আন্দোলনটা হয়েছে, এটার মূল বিষয় কিন্তু এই ধরনের বৈষম্য, এই ধরনের বিভাজন, এই বয়ানের বিরুদ্ধে। জি, আবার এখন অনেকে এটিও জানতে চেষ্টা করছেন যে মুক্তিযুদ্ধকে ঘিরে আসলে জামায়াত ইসলামীর যে চিন্তাধারা ছিল সেটি পরিবর্তন হয়েছে কিনা। মুক্তিযুদ্ধকে ঘিরে তো জামাতের চিন্তাধারা, আমি তো এটা কোন দিকে নিয়ে যাচ্ছেন বুঝতেছি না, কিন্তু মানে যেটাকে আপনি বলছিলেন যে একটা বয়ান দীর্ঘদিন আছে বয়ান, যে হ্যাঁ। জামায়াত হয়তো মুক্তিযুদ্ধ চায় নাই, সেই চিন্তাটা বা এই জায়গাটি থেকে আসলে জামায়াত কি এই বলছে ক্ষেত্রে এখন? আপনার এই বয়ানটা তৈরি করেছে ভারত, এবং ভারতের যারা পদলেহী একদল সাংবাদিক, এবং এটাকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। এটার উদ্দেশ্য যেটা ছিল যে ভারতের যে আধিপত্যবাদ যেটা রয়েছে এইটার বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে মার্জিনালাইজ করে দেওয়া। নতুন যারা এই প্রজন্ম, তারা কিন্তু এই বিষয়টাতে খুবই সচেতন, এবং সচেতনভাবেই তারা এই ভারতীয় আধিপত্যবাদটাকে প্রত্যাখ্যান করেছে। আপনারা জানেন এই যে 24-এর অভ্যুত্থানের পূর্ববর্তী যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু ওই যে একটা রেল চুক্তি হয়েছিল, সে পরিপ্রেক্ষিতে এটার বিরুদ্ধে কিন্তু একটা সামাজিক বয়কট আন্দোলনও হয়েছিল, ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন। এবং এখনও মানুষের মধ্যে কিন্তু এটা আছে, ফ্যাসিবাদকে দীর্ঘদিন লালন করেছে, সাপোর্ট দিয়েছে, এবং ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পরে আশ্রয় নিয়েছে ভারতে। এইটার থেকেই কিন্তু আমাদেরকে স্বাধীনতা বিরোধী হিসেবে চিত্রায়িত করা হয়েছে। আমরা যেটা সুস্পষ্টভাবে বলেছি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে, এটা রক্ষা করার ক্ষেত্রে আমাদের কোনো জায়গায় আমরা আপোষ করব এবং না। আমার আসলে একটা জায়গায় নিয়ে কথাটা বলতেই হচ্ছে, আপনি বলছিলেন যে আপনি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, সবচাইতে বড় পরিচয় আমরা বাংলাদেশী। জি। সেই জায়গাটি থেকে আসলে মুক্তিযুদ্ধকে কোনো কিছুর সাথে তুলনা করার আর কোনো সুযোগ রইল না। সেটি যেমন সত্যি, তেমনি মুক্তিযুদ্ধর মুখোমুখি আসলে কোনো কিছু দাঁড় করানোরও আসলে আর সুযোগ আমরা সেটি করতে দিতে চাই না। সেই 24-এর গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের জায়গায় থাকবে, এই দুটোকেও আসলে মুখোমুখি দাঁড় করাতে যারা চাইছেন, সেটাকেই বা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এই মুখোমুখি দাঁড় করাচ্ছে যে 24 বড় না 71 বড়, 71 না 47 আমরা ভুল করেছিলাম কিনা, 71 আমরা ভুল করেছিলাম কিনা, এইগুলো তো আসলে এটা জাতিকে বিভক্ত করার, এবং এই যে একটা কুতর্কে টেনে নিয়ে আমাদের যে বর্তমান যেই সমস্যাগুলো আছে এইগুলো থেকে মানে মানুষকে ডাইভার্ট করা, এটার একটা দেখেন হিস্টোরিক একটা মাইলস্টোন যেটাকে বলে, ইতিহাসের বাঁক, এইগুলা বাস্তবতা, এইগুলাকে মেনে নিতেই হবে। আপনার 47-এ যদি আজকে আমাদের সেই পাকিস্তান না হতো, আজকে দেখেন আপনার ইন্ডিয়াতে যেভাবে হিন্দুদের মুসলমানদের উপরে অত্যাচার করছে উগ্র হিন্দুত্ববাদী যারা আছে, আমরা সেটার শিকার হতাম না, এটার কোনো গ্যারান্টি ছিল না। 47-এ পাকিস্তান হয়েছিল বলেই আমরা বাংলাদেশ আজকের যে ভূখণ্ডটা আছে এটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। সে সময় হায়দ্রাবাদ, অন্যান্যরা যারা সে তখন পাকিস্তানের অংশ হয়নি 47-এ, তারা কিন্তু একে একে ইন্ডিয়ার মধ্যে বিলীন হয়ে গেছে। শুধু তাই না, সেই উগ্র হিন্দুত্ববাদ যাদের, তাদের আক্রমণ, তাদের এই সাম্প্রদায়িক সহিংসতা, তাদের কিন্তু শিকার হতে হয়েছে। 47-এর এই জন্য বাস্তবতাকে মেনে নিতে হবে, 71-এর বাস্তবতাকে আমাদেরকে মেনে নিতে হবে। আমরা 71 হয়েছে বলে আজকে বাংলাদেশ পেয়েছি, এরপরে এরপরে 90 এসেছে, আমরা গণতন্ত্র পেয়েছি, 24 এসেছে বলে আমরা ফ্যাসিবাদকে হটাতে পেরেছি। এইটার একটার সাথে আপনি আরেকটাকে তুলনা করতে পারবেন না, নিশ্চয়ই। এবং একটার থেকে আরেকটাকে আপনি বড় বলতে পারবেন না। প্রত্যেকটার মূল্যায়ন আপনাকে যে ইতিহাসের কাঠগড়ায় আপনার সেভাবেই করতে হবে। জি, এবং এই যে গণতান্ত্রিক বাংলাদেশে এখন আমরা দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে সংসদে যাদেরকে আসলে আমরা নিজের এলাকার জন্য অনেক বোল্ড ভাবে আসলে কথা বলতে শুনি, তাদের মধ্যে আপনি বেশ জনপ্রিয়। সেই এলাকার লোকজনদেরকে নিয়ে নিশ্চয়ই ঈদ করছেন, তাদেরকে নিয়ে আপনার দিনটা কাটবে। আপনি যেটি বলছিলেন এই মুহূর্তে আপনার মাও আপনার সাথে নেই, ওনাকেও নিশ্চয়ই মিস করবেন। এই সময়টাতেও আপনি আসলে ডিবিসিকে সময় দিয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আপনার ছোটবেলার স্মৃতিগুলো আমরা মনে করতে পেরেছি, বেশ কিছু আসলে আবেগ আপনার সাথে আমরা শেয়ার করতে পারলাম, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি আমার ডিবিসির দর্শকদের উদ্দেশ্যে ঈদের এই সময়টাতে আপনার কিছু বলার থাকে। ধন্যবাদ আপনাকে। আমার এই ঈদের যে স্মৃতিগুলো আছে কিছু মনে করিয়ে দিয়েছেন, কিছু আবেগ আপ্লুত হয়ে পড়েছি, এটা শেয়ার করতে পেরে নিজেকে ভালো লাগছে আমার কাছে। আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। আপনাদের মাধ্যমে আমি দর্শকদের, বিশেষ করে আমার এলাকাবাসীর উদ্দেশ্যে যেটা বলতে চাই, আসলে আমার শহীদ পিতামহ মতিউর রহমান নিজামী সাথিয়াতে শুয়ে আছেন। আপনাদের জনপ্রতিনিধি হিসেবে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাদের প্রতিবেশী হিসাবে
আপনাদের আত্মীয় হিসাবে, আমার আত্মার আত্মীয় হিসাবে আপনাদের পাশে সবসময় থাকবো, ইনশাল্লাহ সুখে দুঃখে সবসময় থাকবো। এই যে ঈদ করছি, গতবার আমি ঈদের নামাজ পড়েছিলাম আমার গ্রামের বাড়ি মন্মথপুরে, তারপরে গত ঈদে পড়ার কথা ছিল বোয়ালমারিতে। এবার ইনশাআল্লাহ আব্বু যে মসজিদে, যে ঈদগাহে সবসময় পড়তেন, ছোটোবেলায় দাদার সাথে যেতেন ভুইখালি, সেখানে ইনশাআল্লাহ নামাজ পড়ব, আপনাদের সাথে মোলাকাত হবে। আপনাদের সকলকে নিয়ে, পাবনা সাথিয়াবাসী সকলকে নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি। আপনাদের সহযোগিতা কাম্য, আপনাদের দোয়া কাম্য। আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকেও আরো একবার অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিতে চাই। দর্শক, আজকের মতো ঈদের এই বিশেষ জি ইস্পাত নিবেদিত রাজখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। আরো একবার ঈদ মোবারক।